স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। টানা বৃষ্টি আর উজানের পানিতে শেরপুর ও ময়মনসিংহের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে বহু এলাকা, পানিবন্দী হাজার হাজার মানুষ। শেরপুরের নালিতাবাড়ির অবস্থা বেশি নাজুক, আর ময়মনসিংহে ভারত সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। নতুন করে 4টি ইউনিয়নের 15টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা কবলিত এলাকার মানুষ জীবন বাঁচাতে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। শেরপুরের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর নিয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুরুল হাসান। মঞ্জুরুল, শেরপুরের আজকের বন্যা পরিস্থিতি কেমন রয়েছে এবং দুর্গত মানুষদের সহায়তায় প্রশাসন কি তৎপরতা চালাচ্ছে? হ্যাঁ নরসিন, আমাদের শেরপুরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে উপজেলাটি সেটি হচ্ছে নালিতাবাড়ি। এই নালিতাবাড়ি উপজেলার আমি কালকেই বলেছি প্রায় 25,000 মানুষ বন্যা দুর্গত হয়েছে এবং পানিবন্দী রয়েছে। তো তাদেরকে উদ্ধারের জন্য প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস সহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলি তারা উদ্ধার কার্যক্রম তাদের অব্যাহত রয়েছে এবং বন্যা দুর্গত এলাকার যে মানুষগুলি রয়েছেন তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রশাসনের বিজিবি থেকেও ত্রাণ দেওয়া হচ্ছে, সেনাবাহিনী থেকে ত্রাণ দেওয়া হচ্ছে এবং প্রশাসনের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। সেই সাথে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, জামায়াতে ইসলামী এবং বিএনপি সহ অনেকেই ত্রাণ বিতরণ করেছেন। একই সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলি রয়েছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে তারা সেখানে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। বিশেষ করে দেখা গেছে যে নবজাগরণ ব্লাড সোসাইটির যে একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং এখানে যারা ত্রাণ নিচ্ছেন তারা অধিকাংশ সব মানুষই পানিবন্দী ছিল। তারা নৌকা দিয়ে এসে বিভিন্নভাবে উচ্চ জায়গা থেকে তারা সেখান থেকে ত্রাণ নিচ্ছেন এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলিতে তারা অবস্থান নিয়েছেন, তবুও তারা বন্যার হাত থেকে কোনোভাবেই মুক্তি পাচ্ছে না এবং তাদের যে বাড়িঘর রয়েছে তারা বাড়িঘরেও কোনোভাবে যেতে পারছে না। নৌকা ছাড়া তাদের যোগাযোগের কোনো মাধ্যম নেই, একমাত্র নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে এবং এখানকার যে কৃষি জমি টমি সকল কিছু রাস্তাঘাট এখনো পানির নিচে রয়েছে। বিশেষ করে এখানে যে নালিতাবাড়ি টু ঢাকার মহাসড়কের যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি এখনো পানির নিচে রয়েছে। শেরপুরের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে নালিতাবাড়ির এবং অন্যান্য উপজেলার সাথে নালিতাবাড়ির যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গ্রামীণ যে কাঁচা রাস্তাঘাটগুলো রয়েছে সকল রাস্তাঘাট একেবারে শেষ হয়ে গিয়েছে এবং আমাদের নদীর পানি চেল্লাখালী, ভোগাই, সোমেশ্বরী, মহারিষি নদীর পানি কিছুটা কমলেও মানুষের দুর্গত কিন্তু থামেনি এখনো এবং এই বন্যায় অলরেডি গতকাল 2 জনেরও লাশ পাওয়া গিয়েছে। এ নিয়ে মোট 5 জনের মৃত্যু হয়েছে বন্যার পানিতে ডুবে। সবকিছু মিলিয়ে একেবারে দুর্বিষহ জীবনযাপন করছে আমাদের এই অঞ্চলের মানুষ এবং খেটে খাওয়া মানুষ। যে টানা বর্ষণ, এই টানা বর্ষণের কারণে তারা ঘর থেকে বের হতে পারছে না, যে কারণে তারা তাদের শ্রম দিতে পারছে না এবং তারা খুব কষ্টের মধ্যে রয়েছে। তো বিভিন্ন সংগঠন যেভাবে ত্রাণ নিয়ে এগিয়ে আসছেন, আশা করা যায় যে যদি বৃষ্টিপাত না হয়, টানা বর্ষণ যদি না থাকে তাহলে হয়তোবা পানি কিছুটা কমবে। তো বন্যার পানির যে কমতির যে অবস্থাটা দেখা গিয়েছে একেবারে মন্থর গতিতে, একবারে ধীর গতিতে এই পানি কমছে, যে কারণে মানুষের দুর্বিষহ কষ্ট ভোগ করতে হচ্ছে। এই ছিল আমার কাছে শেরপুরের সর্বশেষ খবর। মঞ্জুরুল হাসান, দীপ্ত টেলিভিশন, শেরপুর। মঞ্জুরুল, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহের বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ময়মনসিংহের বন্যা পরিস্থিতির খবর আমাদের জানান এবং নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কি? নওশিন, গত 3 দিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে ময়মনসিংহের ভারতীয় সীমান্তবর্তী 2টি উপজেলা হালুয়াঘাট এবং ধোবাউড়ায় ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। আমি আজকে আছি এই মুহূর্তে হালুয়াঘাট উপজেলায়। আপনাকে একটু দেখাতে চাই যে আসলে এই যে বন্যার পানি যেভাবে নামছে, এটি কিন্তু উজান থেকে নেমে আসা ঢল এবং এই টানা বর্ষণ। সকাল থেকে আমরা আসার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই পানির যে প্রবাহ, এই প্রবাহের কারণে কিন্তু দেখা গেছে যে এখানের যে বাড়িঘর রয়েছে, যেগুলো কাঁচা বাড়ি ছিল সেগুলো ভেঙে গেছে, পাশাপাশি অনেক পাকা বাড়িও কিন্তু ভেঙে গেছে।
আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, গতকালকে এবং গতকালকের আগের দিন হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়ন, জুগলি এবং গাজীরবিটা এবং হালুয়াঘাট সদর এই তিনটি এলাকায় বন্যার ব্যাপক প্রভাব ছিল। আজকে কিন্তু সেখান থেকে পানি কিছুটা নেমে যে সামনের যে দুইটি ইউনিয়ন রয়েছে ভাটির দিকে, অর্থাৎ আমতৈল এবং কৈচাপুর, এই দুইটি ইউনিয়নের প্রায় সব গ্রামই কিন্তু প্লাবিত হয়েছে। ঠিক একই অবস্থা ধোবাড়া উপজেলায় গতকালকে ঘোষগাঁও, গামারিতলা এবং দক্ষিণ মাইজপাড়া এই তিনটি এলাকায় ব্যাপক বন্যার সৃষ্টি হয়। আজকে কিন্তু নতুন করে আরও পুরাকান্দুলিয়া এবং গোয়াতলা এই দুইটি ইউনিয়নের সবকটি গ্রামেই বন্যা প্লাবিত হয়েছে। অর্থাৎ বলা চলে যে এই দুইটি উপজেলার প্রায় 20টি ইউনিয়নের এর মধ্যে প্রায় 10টি থেকে 12টি ইউনিয়ন পুরোপুরি এবং বাকিগুলো আংশিকভাবে প্লাবিত হয়েছে। প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এই উপজেলার সব ধরনের যোগাযোগই কিন্তু প্রায় বন্ধ হওয়ার পথে। শুধু মেইন যে সড়কগুলো রয়েছে সেইগুলো ছাড়া অন্য যে উপজেলার ভিতরের সড়কগুলো রয়েছে সবগুলোই কিন্তু পানিতে প্লাবিত অবস্থায় রয়েছে। আরেকটি বিষয় নৌসেন জানিয়ে রাখি, এই দুইটি উপজেলার মানুষ কিন্তু আসলে বন্যা পরিস্থিতি মোকাবেলায় তেমনভাবে দক্ষ বা অভিজ্ঞ নয়, কারণ এই বন্যাটা কিন্তু টোটালি একটি আকস্মিক বন্যা। এই আকস্মিক বন্যার কারণে তাদের তেমন কোনো প্রস্তুতিও নেই। আমরা যে বন্যা দুর্গত এলাকাগুলো আছে সেগুলোতে কিন্তু যেতে পারছি না, কারণ এখানে নৌকার সংকট রয়েছে, নৌকা নেই। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকালবেলায় কিন্তু আমরা দেখেছি যে বিভাগীয় কমিশনার তিনি এই হালুয়াঘাট এবং ধোবাড়া দুইটি উপজেলা পরিদর্শন করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বন্যা দুর্গত যারা রয়েছে তাদের সহযোগিতার জন্য 58টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে যারা বন্যা কবলিত রয়েছে তাদেরকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে তারা ত্রাণ কার্যক্রম শুরু করেছে, স্বেচ্ছাসেবীরাও মাঠে কাজ করছেন বলে আমরা দেখেছি। তবে আসলে যে ত্রাণ সরবরাহ বা ত্রাণ কার্যক্রম সেটি কিন্তু পর্যাপ্ত নেই। প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র ত্রাণ দেওয়া হচ্ছে, কোনো দু একটি রাজনৈতিক দল কিছু কিছু ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে, কিন্তু তেমনভাবে আসলে যে দেশের অন্যান্য বন্যার সময় আমরা দেখেছি যে দেশের বিভিন্ন জায়গা থেকে যেভাবে সাহায্য সহযোগিতা বা ত্রাণ কার্যক্রম মানুষ পরিচালনা করে থাকে সেই বিষয়টি কিন্তু এখানে তেমন দেখা যাচ্ছে না। তবে এখানকার মানুষ তারা এখন পর্যন্ত অনেকটা এই বৃষ্টির কারণে অনেকটা আতঙ্কিত হলেও তারা আত্মবিশ্বাসী যে আসলে পানি কমে গেলে তাদের সবকিছু ঠিক হয়ে যাবে, এমনটাই তারা আশা করছেন। নৌসিন, এই ছিল আমার কাছে ময়মনসিংহের যে বন্যা পরিস্থিতির খবর। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। তথ্য মন্ত্রণালয়ের কোনো প্রয়োজন নেই বলে মনে করেন জ্যেষ্ঠ সাংবাদিক আশরাফ কায়সার। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ভয়েস অফ রিফর্ম আয়োজিত ভরসা ফিরুক গণমাধ্যমে কোনো সংস্কারে স্বাধীন হবে গণমাধ্যম শীর্ষক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বিগত সরকারের 3 মেয়াদে 3 জন তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ, সরকারের প্রপাগান্ডা আর রাজনৈতিক নেতাদের চরিত্র হননের জন্য তথ্য মন্ত্রণালয়কে ব্যবহার করা হয়েছে। স্বাধীন গণমাধ্যমের জন্য তথ্য মন্ত্রণালয় অপ্রয়োজনীয় বলে মত দেন তিনি। মিনিস্ট্রি অফ ইনফরমেশন লাগবে কিনা? আসলে লাগবে না। এই মিনিস্ট্রিটি কমিয়ে দিতে পারলে বাংলাদেশের খরচে রাজস্ব খাতে কত অর্থ সাশ্রয় হবে সেটিও বিচার করা দরকার। এটি দরকার নেই, এটি সরকারের জন্য দরকার। কেননা সরকার আপনার উপরে প্রপাগান্ডা করে, অপতথ্য ছড়ায় এবং সরকার তার কিছু মিথ্যা তথ্য আপনার কানে পৌঁছে দিতে চায়, চোখে দেখাতে চায়, তার দরকার। রাষ্ট্রপতি পদে পরিবর্তনের দাবি তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের মতে ফ্যাসিস্ট শেখ হাসিনা মনোনীত রাষ্ট্রপতি বহাল থাকা হুমকি। তবে আইনজীবীরা বলছেন সংসদ বহাল না থাকায় নতুন রাষ্ট্রপতি মনোনয়নে সাংবিধানিক সংকট তৈরি হবে, আর পদত্যাগ করলে রাষ্ট্রপতির দায়িত্ব যাবে স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপ নেয় সরকার পতন আন্দোলনে। এই আন্দোলনে যুক্ত হন সাধারণ জনতাও। এক পর্যায়ে গত 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর ছাত্রদের আন্দোলনের মুখে
প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্য 5 বিচারপতি পদত্যাগ করেন। পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরের কর্মকর্তারা পদত্যাগ করতে বাধ্য হন। পদত্যাগ করেন স্পিকার আর ডেপুটি স্পিকারকে গ্রেপ্তার করা হয়েছে। এবার রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানিয়েছেন কয়েকজন সমন্বয়ক। যুক্তি হিসেবে সমন্বয়করা বলছেন, ফ্যাসিস্ট সরকারের নমুনা হিসেবে রাষ্ট্রপতিকে দেখতে চান না তারা। পদত্যাগ চেয়েছি বা অপসারণ চেয়েছি, কারণ হচ্ছে আমরা মনে করি যে এই ফ্যাসিবাদ বিরোধী যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের পরে ফ্যাসিবাদের চিহ্ন হিসেবে কেউ বঙ্গভবনে থাকুক সেটা আমরা চাই না। সরকারকে উপায় বের করতে হবে, সংবিধান বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে পারে কিভাবে রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি সকলের কাছে গ্রহণযোগ্য একজন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া যেতে পারে। আইনজীবীরা বলছেন, রাষ্ট্রপতির পদত্যাগ যে কোনো উপায়েই সম্ভব, কিন্তু নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা সম্ভব নয়, কারণ সংসদ বহাল নেই। ভলান্টারি পদত্যাগ করেন, তবে সেই ক্ষেত্রে সাংবিধানিক একটা শূন্যতা সৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে হু উইল বি দ্য নেক্সট প্রেসিডেন্ট? নতুন কাউকে প্রেসিডেন্ট হতে হলে তাকে একটা পার্লামেন্ট থাকতে হবে, পার্লামেন্টের মাধ্যমেই তাকে প্রেসিডেন্ট হতে হবে। যারা বিগত দিনে পার্লামেন্ট মেম্বার ছিলেন না, তাদের বাইরে আজকের দিনে নতুন কাউকে প্রেসিডেন্ট করাটা এটা সংবিধান সাপোর্ট করে না। তিনি বলেন, সংবিধানের বাইরে গিয়ে তৃতীয় কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে বসানোর সুযোগ নেই নতুন সংসদ ছাড়া। আইন ধরে নিচ্ছে বা কনস্টিটিউশন ধরে নিচ্ছে যে তিনি পদত্যাগ হওয়া সত্ত্বেও কিংবা পার্লামেন্ট ডিসলভ হওয়ার সত্ত্বেও যখন পার্লামেন্ট হবে নতুন, ততদিন পর্যন্ত তিনি স্পিকার হিসেবে গণ্য হবেন। সুতরাং আজকে যদি রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, কাঙ্ক্ষিত কাউকে এখন রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করা যাবে না, কনস্টিটিউশন সেটাকে সাপোর্ট করে না, এবং এই ক্ষেত্রে রাষ্ট্রপতির সমস্ত ক্ষমতার স্পিকারের কাছে চলে যাবে, স্পিকারের অ্যাবসেন্সে ডেপুটি স্পিকারের কাছে চলে যাবে। তবে রাষ্ট্রপতির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি, তাই বিষয়টি সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। দখল আর দূষণে হারিয়ে যাচ্ছে বরগুনার ঐতিহ্যবাহী খাগদন নদী। হুমকির মুখে পড়েছে জেলার কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা বাণিজ্য। বরগুনা শহরকে দ্বিখণ্ডিত করে প্রমত্তা, বিষখালী ও বরিশর নদীকে যুক্ত করেছে ঐতিহ্যবাহী খাগদন নদী। দখল ও বর্জ্য ফেলায় প্রাণ হারিয়েছে 18 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি। ময়লা আবর্জনা ফালাইয়া ভরিয়ে ফেলাইছে। নদীর অনেক বড় ছিল, আর লঞ্চ 2-3টা আসা যাওয়া করতে, এখন আস্তে আস্তে 2 পার দিয়ে ভরিয়ে দিতেছে, দখল করে নিতে আছে। তো প্রশাসন দখল করছে সব, মানে এরা ভরে যায়, এরা দখল করে। অবৈধ দখলদারদের তালিকা করে উচ্ছেদ কার্যক্রম শুরু এবং নদীর সীমানা নির্ধারণের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। প্রতি বছর এখানে ড্রেজিং এর নামে লুটপাট হয়। আমরা চাই এই খাগদন নদী অবৈধ দখলমুক্ত হবে এবং এটি খনন করে পায়রা এবং বিষখালীর সাথে এর সংযোগ স্থাপন করা হবে। দখলদাররা সতর্ক না হলে দ্রুত উচ্ছেদ কার্যক্রম শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক। যে অবৈধ দখল এবং যে ময়লা আবর্জনা ফেলে যে নদীর সৌন্দর্য এবং নদীর নাব্যতা নষ্ট করছে, সেটার বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমাণ আদালত, অর্থাৎ আমাদের যে আইনে যে কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। বরগুনার সাথে অন্য জেলার নৌ যোগাযোগের একমাত্র পথ এই খাগদন নদী। এটি ক্ষতিগ্রস্ত হলে হুমকিতে পড়বে পরিবেশ, প্রকৃতি ও ব্যবসা বাণিজ্য। দীপ্ত বার্তা কক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রতিশোধ হিসেবে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF, আর ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে 7টি ফ্রন্টে লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজা ও পশ্চিম তীর ছাড়াও ইরান, লেবানন, ইয়েমেন, সিরিয়া ও ইরাকে থাকা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করছে তারা। ইসরায়েলি বাহিনী জানায় তারা দ্রুত হামলা চালাতে চায়, তবে হামলার ধরন কী হবে তা স্পষ্ট করে বলা হয়নি। এদিকে গাজা ও লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।